বর্তমানে বাংলাদেশের ধান উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে নওগাঁ। ধান প্রধান জেলা নওগাঁ। দেখে না থাকলেও নাম একবার হলেও শুনেছেন। চলুন আজ ধান প্রধান জেলা নওগাঁর অজানা কিছু ইতিহাস সম্পর্কে জেনে আসা যাক। নওগাঁ শব্দের উৎপত্তি হয়েছে নও ও গা শব্দ দুটি হতে। এই শব্দ দুটির অর্থ হল নতুন গ্রাম। অসংখ্য ছোট ছোট নদীর লীলাক্ষেত্র এ অঞ্চল। আত্রাই নদী তীরবর্তী এলাকায় নদীবন্দর এলাকা ঘিরে নতুন যে গ্রাম গড়ে ওঠে, কালক্রমে তাই নওগাঁ শহর এবং সর্বশেষ নওগাঁ জেলায় রূপান্তরিত হয়। নওগাঁ শহর ছিল রাজশাহীর অন্তর্গত। কালক্রমে এই এলাকাটি গ্রাম থেকে থানা এবং থানা থেকে মহকুমায় রূপ নেয়। 1984 এর 1 মার্চে নওগাঁ মহকুমা 11টি উপজেলা নিয়ে জেলা হিসেবে ঘোষিত হয়। উত্তর পশ্চিম ভাগ বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সীমারেখার সংলগ্ন যে ভূখণ্ডটি 1984 খ্রিস্টাব্দের 1 মার্চের অবিভক্ত রাজশাহীর অধীন নওগাঁ মহকুমা হিসেবে গণ্য হতো, তাই এখন হয়েছে নওগাঁ জেলা। নওগাঁর প্রাচীন পুণ্ড্রবর্ধন ভুক্ত অঞ্চল ছিল। অন্যদিকে এটি আবার বরেন্দ্র ভূমিরও একটি অবিচ্ছেদ্য অংশ। নওগাঁর অধিবাসীরা ছিল প্রাচীন পুণ্ড্র জাতির বংশধর। নৃতান্ত্রিকদের মতে পুণ্ড্ররা বিশ্বামিত্রের বংশধর এবং বৈদিক যুগের মানুষ। মহাভারত পুণ্ড্রদের অন্ধ ঋষি দীর্ঘতমার বলিরাজার বংশধর বলে উল্লেখ করা হয়েছে। আবার কারো মতে বাংলার আদিম পাদদর বংশধর রূপে পুণ্ড্রদের বলা হয়েছে। এদিক দিয়ে বিচার করলে নওগাঁ যে প্রাচীন জনগোষ্ঠীর আবাসস্থল ছিল তা সহজেই বলা যায়। নওগাঁর ইতিহাস শুধু এখানেই থেমে থাকেনি। দিবর দিঘি বা দিবরের দিঘি নওগাঁ জেলা পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নের নওগাঁ সাপাহার রাস্তার উত্তর পার্শ্বে 2 কিলোমিটার দূরে অবস্থিত একটি প্রাচীন ঐতিহাসিক দিঘি। দিঘিটির জলাশয়ের প্রায় 60 বিঘা বা 19 একর বা 0.08 বর্গ কিলোমিটার জমির উপর অবস্থিত। এই দিঘিটি পাল সাম্রাজ্যের সময় খনন করা হয়। কৈবর্ত রাজা দিব্য বা দিব্যকপাল রাজা দ্বিতীয় মহিপালকে পরাজিত করে পাল সিংহাসনে আরোহণ করেন। এই দিঘিটি তার স্মৃতি বহন করে। দিঘিটির মাঝে একটি স্তম্ভ আছে, তবে স্তম্ভ নির্মাণের সঠিক ইতিহাস জানা যায়নি। তবে প্রত্নতন্ত্রবিদ আলেকজান্ডার কনিংহামের মতে মৌর্যদের পতনের পরে এ ধরনের কোনো পাথরের তৈরি কোনো বাংলার জমিনে আর করা হয়নি। সেই ভিত্তিতে প্রত্নতন্ত্রবিদ আব্দুল কালাম জাকারিয়ার মতে দিঘির স্তম্ভটি খ্রিস্টপূর্ব 3য় শতকে নির্মিত হতে পারে। কথিত আছে দিবর দিঘি এক রাতের মধ্যেই খনন করা হয়, যা বাংলার জমিনে অবিশ্বাস্য একটি ইতিহাস। নওগাঁর ইতিহাস এখানেও থেমে থাকেনি। নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার জানা ইতিহাসের পেছনে রয়েছে অনেক অজানা ইতিহাস, যেমন চান্দিরা গ্রাম, পাশাপাশি 3.5 শতাধিক পুকুর। সেখানে একসঙ্গে রয়েছে 365 পুকুর, যেগুলো অনেক পুরনো। নওগাঁ জেলা শহর থেকে 49 কিলোমিটার দূরে সীমান্তবর্তী উপজেলা ধামেরহাট উপজেলা সদর থেকে আরও 19 কিলোমিটার দূরে ইসবপুর ইউনিয়ন। সেই ইউনিয়নের চান্দিরা গ্রামের শেষ প্রান্তে অবস্থিত পাশাপাশি বিশাল 365টি পুকুর। নওগাঁ জেলায় একসঙ্গে এতগুলো পুকুর আর কোথাও নেই। গবেষক মোস্তাফিজুর জানান, বরেন্দ্র অঞ্চল হওয়ায় পাল আমলেও পানির তীব্র সংকট ছিল এই এলাকায়, তাই রাজা বা শাসকরা সে সময় বড় বড় পুকুর খনন করতেন। ইসবপুরের যেসব পুকুর সেগুলো খনন করা হয়েছিল মূলত জনকল্যাণে, পানির সংকট যেন না হয় সেজন্য রাজারা এসব পুকুর খনন করতেন তাদের নিবাসের আশেপাশে। দূর দূরান্ত থেকে এসব পুকুরে আসতেন তখনকার প্রজারা। তারা খাওয়ার পানি সংগ্রহ করতেন এসব থেকে। কথিত আছে স্থানীয়রা দীর্ঘদিন থেকে লোকমুখে শুনে আসছেন স্ত্রীকে ভালোবেসে 365 পুকুর খনন করেছে রাজা কথিত পাল বংশের রাজা চান্দিলাল পাল। নিজ রানীর সুস্থতার জন্য নওগাঁয় 365টি পুকুর খনন করে রূপকথার জন্ম দিয়েছেন। নওগাঁর ধামরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নের চকচান্দিরা গ্রামের লোকমুখে প্রচলিত। অষ্টাদশ শতাব্দীতে রাজা চান্দিলাল পাল প্রথম রানীকে প্রাসাদে নিয়ে আসেন। কয়েক বছর পর প্রেমে পড়ে দ্বিতীয় রানীকেও নিয়ে আসেন। দ্বিতীয় রানীকে রাজা প্রচণ্ড ভালোবাসতেন। কিছুদিন পর রানী দুরারোগ্য রোগে আক্রান্ত হন। রাজা চান্দিলাল রাজ্যের সব কবিরাজ হাকিমকে ডেকেও কোনো সুফল পান না। পরে পাশের রাজ্যের এক দক্ষ হাকিমের খবর পান। তিনি দ্রুত মারফত হাকিমকে নিজ রাজ্যে আসার জন্য আমন্ত্রণ জানান। হাকিম আসার পর রানীর রোগ সম্পর্কে সব খুলে বলেন রাজা। শুনে হাকিম রাজাকে পরামর্শ দেন 365টি পুকুর খনন করে রানীকে প্রতিটি একটি করে পুকুরে যদি গোসল করানো হয় তাহলে রানী দুরারোগ্য থেকে মুক্ত পাবে। হাকিমের কথায় রাজা চিন্তিত হয়ে পড়েন।
এত অল্প সময়ে কিভাবে এত পুকুর খনন করবেন? স্ত্রী বলে, দ্রুত রাজ্যের সব প্রজাকে নিয়ে পুকুর খননের কাজ শুরু করুন। দিনে একটি পুকুর খনন করা শেষ হয় আর রানী সেখানে গোসল করেন। 1 বছর পর রানী কঠিন দুরারোগ্য থেকে মুক্তি পান। স্থানীয় ব্যক্তিরা জানান তারা তাদের বাবা দাদাদের কাছ থেকে শুনেছেন রাজা চণ্ডীপাল তার ছোট রানীর সুস্থতার জন্য এখানে প্রায় 1.5 কিলোমিটার জুড়ে 365টি পুকুর খনন করেন। রানী সুস্থ হওয়ার পর 2 রানী পাশাপাশি প্রাসাদে বসবাস করতেন। কিন্তু মনে একটা প্রশ্ন থেকেই যায়, যেমন পুকুরের পানি এলো কোথা থেকে? যদিও এটি কথিত রয়েছে কিন্তু এর কোনো দলিল বা ছাপ নেই। তবে বাংলার জমিনে এরকম হাজারো ইতিহাস লুকিয়ে আছে যার কোনো ছাপ প্রমাণ নেই। এরকম অজানা ইতিহাস সম্পর্কে জানতে পেজটি ফলো করুন। ধন্যবাদ।